হাই, আমি ঝিল্লি আবার ফিরে এসেছি আরেকটা ট্রিপ নিয়ে। এবারে জগন্নাথ ধাম পুরী, যেটা আমরা 5 বন্ধু মিলে গেছিলাম। বিয়ের পর এটা ছিল আমাদের ষষ্ঠ ট্রিপ, অর্থাৎ 6 নম্বর ট্রিপ। 27শে নভেম্বর 2025 আমরা শালিমার স্টেশন থেকে 8টা 35-এর ট্রেনে পুরী গরিব রথে করে গেছিলাম, এবং ট্রেনটি পরের দিন অর্থাৎ 28শে নভেম্বর ভোর 5টার মধ্যেই পৌঁছে গেছিল স্টেশনে। ডিনারটা আমরা সাথেই ক্যারি করেছিলাম, তাই ট্রেনে উঠেই কিছুক্ষণের মধ্যে খেয়ে নিয়েছিলাম। কলকাতা থেকেই আমরা একটি হোটেল বুক করে গেছিলাম পুরীতে থাকার জন্যে, কিন্তু আমাদের সাথে একটি বড় রকম ফ্রড হয়, আমাদের টাকাও মার যায়। সেই বিষয়ে আমি কিছু টিপস আপনাদের দিতে চাই। এই ফ্রড হওয়ার ব্যাপারটা এখন খুব কমন হয়ে গেছে পুরীতে, অনেকের সাথেই হচ্ছে এবং অনেক বড় বড় নামকরা হোটেলেও হচ্ছে। তাই কেউ যদি চেনাশোনা থাকে, সবে ঘুরে এসছে, বা যেই হোটেলে আপনি সবে গেছেন বা এর আগে ঘুরে এসছেন, সেরকম বিশ্বস্ত কোনো নাম্বার ছাড়া অনলাইনে বুক করবেন না বা টাকাও দেবেন না। খুব অসুবিধা হলেও যদি নতুন হোটেলে কোথাও থাকতে হয়, গিয়েই বুক করবেন। আমরা হোটেল শ্রী জগন্নাথ বুক করে গেছিলাম। ওদের ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া ছিল গুগলে, সেই নাম্বারে কল করে গেছিলাম। সমস্ত কিছু আমাদের নর্মাল লাগে, যেখানে বুকিং ডিটেলস, আমাদেরকে প্রপার রিসিট দেওয়া হয়, অ্যাডভান্স অ্যামাউন্ট আমরা 4,500 মতো দিই দুটো রুমের জন্যে। এমনকি আমাদের রুমেতে ডিসকাউন্টও দেওয়া হবে এসবও বলা হয়। আর সঙ্গে কিছু ছবিও অ্যাটাচ করা হয়, যেগুলো পরে আমরা মিলিয়ে দেখি ওই হোটেলেরই ছবি। আমরা পরে ব্যাপারটা নিয়ে কমপ্লেনও করি অনলাইনে এবং পুলিশেও যেতে চেয়েছিলাম, বাট ওনারা অস্বীকার করেন যে ওনাদের কোনো স্টাফ এতে জড়িতই নয়, তাই আমাদের পক্ষে আর এগোনো সম্ভব ছিল না এই নিয়ে। আমরা হোটেলে পৌঁছাবার আগেই রাস্তাতেই সূর্যোদয় দেখতে দেখতে যাই, এবং পৌঁছবার পর যখন গিয়ে শুনি আমাদের নামে কোনো বুকিংই নেই, আমরা খুবই অবাক হয়ে যাই এবং সেই নিয়ে অনেকক্ষণ ঝামেলা চলে। আমাদের ট্রিপের শুরুতেই একটা খারাপ জিনিস ঘটে যায়, এতক্ষণ ওয়েট করা। শেষে ওনাদের কাছে যা অ্যাভেলেবেল রুম ছিল সেইটাই আমাদের থাকতে হয়, অনেকটাই বেশি টাকা দিয়ে, অথচ গ্রাউন্ড ফ্লোরে থাকতে হয়। আমরা ব্যালকনি রুমের জন্য পে করেছিলাম আর গ্রাউন্ড ফ্লোরের রুমে থাকতে হয়। কিন্তু এইটুকুই যা ভালো যে আমরা পুরো পেমেন্টটা করিনি, 50% পেমেন্ট করেছিলাম বলে অনেকটা বড় চিটিংয়ের হাত থেকে বেঁচে গেছিলাম। আমি ভিডিওর শেষে ওনাদের থেকে যে কার্ডটা কালেক্ট করেছিলাম, সেখানে যে নাম্বারটা ছিল সেটা শেয়ার করব। রুম বুকিংয়ের টাইমে আমাদের কথা ছিল রুমের সাথে ওনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেবেন, বাট সেই সবই তো ফ্রড, আর কিছু বলার নেই। তাই আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, যেহেতু হোটেলটি একদমই বিচের ধারে ছিল, বিচে গিয়ে কিছুটা সময় কাটাই, ব্রেকফাস্ট করি এবং সমুদ্র স্নানে নেমে পড়ি, এবং তারপর ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ি আমাদের লাঞ্চের জন্যে। লাঞ্চ আমরা মার্কেটের কাছেই নবান্ন বলে একটি রেস্টুরেন্টে করেছিলাম। এর আগে সকালেও আমরা ব্রেকফাস্ট নবান্নর কাছেই একটা জায়গা থেকে পেটাই পরোটা এবং কচুরি খাই, এবং সাথে ওনাদের ফেমাস যে নাপোড়া যেটাকে বলে, সেটাও আমি নৃসিংহ সুইটস থেকে ট্রাই করেছিলাম। নবান্নতে আমরা একদমই বাঙালি খাবার থালি সিস্টেমে সেরকমই খেয়েছিলাম, যথেষ্ট ভালো লেগেছিল আমাদের। আপনারা ওখানে গেলে এখানে একবার খেয়ে দেখতেই পারেন। এবং আপনাদের ক্রাইটেরিয়া যদি হোটেল একদম সি ভিউ বা সমুদ্রের একদম কাছেই হবে এই ক্রাইটেরিয়া না থাকে, তাহলে নবান্নতেও থাকার জায়গা আছে, একটু দূরে হচ্ছে সমুদ্র থেকে, আপনারা সেখানেও থাকতে পারেন। রেটটা অনেকটাই কম এখানে। লাঞ্চ সেরেও আমাদের হাতে অনেকটা সময় ছিল সেই দিন, তাই আমরা বিকেল বিকেল জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। এর আগে পুরীর ধ্বজা পাল্টানোর আমি কাহিনী অনেক শুনেছি, সেইটা এই প্রথমবার প্রত্যক্ষ করলাম। আমরা এমন একটা সময়, এমন একটা মাসে গেছিলাম, হয়তো সেই কারণে নাকি ভগবানই চেয়েছিলেন, সেই কারণেই আমাদের কোনো লাইনই দিতে হয়নি, আমরা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকি। এবং আমাদের ভাগ্য এতই ভালো ছিল যে আমরা ঠিক বেরোনোর সময় জগন্নাথ দেবের দর্শনও পাই, 3জনেরই দর্শন পাই একদম সামনে থেকে, সেই সুযোগটা আমাদের হয়। সব সেরে আমরা মহাপ্রসাদ খেয়ে এবং প্রসাদ কিছুটা কিনে নিয়ে হোটেলে ঢোকার বন্দোবস্ত করি। আর ফেরার পথে সামনেই বিচ মার্কেট থেকে টুকটাক শপিং আর একটু টুকটাক খাওয়ার দাওয়ারও কিনে নিয়ে আসি। আমাদের হোটেলটির লাগোয়া একটি রেস্টুরেন্ট আছে, যেটি ওপেন লন, সেখান থেকেই আপনারা সামনের সি ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাবেন। ওটি মিকিস ক্যাফে বলে নাম, কিন্তু এখন হয়তো গেলে মিকিস ক্যাফে বলে আর পাবেন না। এখন আমি যা জানি ওটা হাটারি রেস্টুরেন্ট হয়ে গেছে, ইনক্লুডিং নিচের ফ্লোরটাও। আমার খুব ইচ্ছে ছিল আমি ওখানেই সি ভিউ দেখতে দেখতে সেদিনকে ডিনারটা সারবো, কিন্তু আমার চা খাওয়ার পর এবং এক্সস্টনে একটু শরীরটা খারাপ লাগায়
ডিনারটা নিয়ে ওনাদের থেকেই বাড়িতে অর্থাৎ হোটেলে ফিরে আসি এবং হোটেলেই ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল থেকে আমাদের আবার লম্বা জার্নি শুরু হবে। 29শে নভেম্বর সকাল সকাল উঠে আমরা সানরাইজ দেখতে যাই, কিন্তু আমরা সামান্য দেরি করায় সানরাইজটা সবেই হয়ে গেছিলো। তো আমরা সমুদ্রের ধারে কিছুক্ষণ বসি, চা খাই এবং ডিম টোস্ট খেয়ে তারপর হোটেলে ঢুকি। রেডি হতে হবে, আমাদের বেরোনো আছে। রেডি হওয়ার পর আমরা হোটেলটা একটু ঘুরে দেখি এবং অপেক্ষা করতে থাকি আমাদের গাড়ির জন্যে। কিছুক্ষণ বাদেই গাড়ি চলে আসে এবং আমরা রওনা দিই আমাদের সমস্ত সাইট সিইংয়ে। আমরা খেলেও আমাদের বন্ধুরা এখনও ব্রেকফাস্ট করেনি, তাই মাঝে বেহরা রেস্টুরেন্ট বলে এক জায়গায় হল্ট করে। সেখানে সাউথ ইন্ডিয়ান ফুড, কচুরি সবই খুব ভালো ছিল, সেগুলো ওরা খায় আর আমরা একটু চা খাই এবং ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের প্রথম গন্তব্য চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে। বিচটি অসাধারণ সুন্দর, যেরকম নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা বিচের ধারে আমি দেখলাম না, যেটা আমি অন্য অনেক বিচেই দেখে থাকি। এটার পর আমাদের ড্রাইভার দাদা বলেন অনেকেই যায় আবার অনেকে স্কিপ করে যায় একটা জায়গা, সেটা হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। সেখানে আমি, দীপ এবং রানা যাই, বাকি ওরা দুজন থেকে যায় গাড়িতেই। আমরা সত্যি বলছি, তিনজনেই আমরা একদম মুগ্ধ হয়ে গেছি এখানে ঘুরে। এত সুন্দর স্কাল্পচার, আমরা না গেলে সত্যি মিস করতাম। তাই যারাই বেড়াতে যাবেন, সাইট সিইংয়ে যাবেন পুরীতে, অবশ্যই এই জায়গাটাতে হল্ট করবেন 10 মিনিটের জন্য হলেও। এরপর আমরা গাড়িতে আবার উঠে বসি এবং আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের পরবর্তী গন্তব্য কোণারকের সূর্য মন্দির। সূর্য যখন মাঝ গগনে অর্থাৎ প্রচণ্ড রোদ, আমরা তখন গিয়ে পৌঁছই কোণারকের সান টেম্পলে। প্রথমেই আগে দেখে নিই মিউজিয়ামটা, খুবই কম সময় লাগবে, তো অবশ্যই একটু দেখে নেবেন। তারপর আমরা ঢুকি মন্দিরের ভেতর। আমি পুরী এর আগেও মা বাবার সাথে এসেছি এবং তখনও আমার এই জায়গাটি ঘোরা। আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু তবু অনেক বছর বাদে দেখে আবারও খুব ভালো লাগলো। এখানেও যথারীতি আমরা অনেক ফটো সেশন করলাম, ভিডিও সেশন করলাম এবং তারপর একটু গলা ভিজিয়ে ডাবের জলে আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য ধৌলি স্তূপা, বা যেটাকে আমরা বলে থাকি ধবলগিরি। ধবলগিরির সামনেই ঘুরতে ঘুরতে পেয়ে যাই দুটি কিউট কুকুরছানা, যারা কয়েক মাস বয়স, খুবই মিষ্টি। ভেবেছিলাম নিয়েও আসবো, কিন্তু তারপর মনে পড়লো ওদের মায়ের কথা, তাই রেখে দিয়ে এলাম। এখানেও আমরা প্রচুর প্রচুর ফটো সেশন করেছি এবং নানান রকম মুখশুদ্ধি, টুকটাক খাবার জিনিস কিনেছি। এখানেও অনেক আনন্দ করলাম এবং আমাদের পরবর্তী গন্তব্য লিঙ্গরাজ মন্দিরের দিকে গেলাম। কিন্তু ওখানে গিয়ে মন খারাপ হয়ে গেল, কারণ ওখানে মোবাইল অ্যালাউড নয়, তাই ভেতরে কোনো ছবি তো তোলা যাবে না। বাইরে থেকেই কয়েকটা ছবি তুলে মোবাইল এবং যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস, জুতো সমস্ত জমা দিয়ে ঢুকলাম ভেতরে। ভেতরে বিরাট বড় লাইন ছিল, সেই লাইন কাটিয়ে ঠাকুরকে প্রণাম করে আমরা বেরোলাম আমাদের পরবর্তী গন্তব্য উদয়গিরি ও খণ্ডগিরি। উদয়গিরি, খণ্ডগিরি নিয়ে আমার আলাদা করে তো কিছু বলারই নেই, অনেকেই ওখানে গিয়ে থাকবেন। আমিও সেরকম অনেকের মতোই গেলেও কোনো দিনই আর একদম ওপর অবধি উঠতে পারিনি, একটু পরেই আমার শরীরটা খারাপ লাগে। তো এখানেও যথারীতি উদয়গিরিতে আমি গেলেও খণ্ডগিরি অবধি যেতে যেতে আমার এনার্জি লেভেল ডাউন হয়ে যায়, তো আমি একদম চূড়া অবধি তো আর যেতে পারিনি, বাকি সবাই গেছিল। আমি বসেছিলাম ওদের অপেক্ষায়। এই সমস্ত জায়গা ঘোরার শেষে আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই সামনেই যা রেস্টুরেন্ট আছে ওখানে তো খাওয়ার খুব ফ্যান্সি কিছু নেই, যা পাওয়া যায় তাই খেলাম। পিওর ভেজ রেস্টুরেন্ট থেকে একটু ম্যাগি খেয়ে নিলাম আর দীপ খেলো জুস। তারপর আমরা রওনা দিলাম আমাদের শেষ গন্তব্য, তা হলো নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকানন একটি বৃহদাকার জু, আপনারা অনেকেই জানেন, তাই এখানে পায়ে হেঁটে সমস্ত পশু পাখি সব দেখা কারোরই সম্ভব নয় এবং আমাদের পৌঁছোতে অনেকটাই বিকেল গড়িয়ে সন্ধ্যের দিক হয়ে যাচ্ছিল, তাই হয়তো সমস্ত দেখাও যেত না। আমরা ওনাদেরই অপারেটেড ভেহিকেল 80 পার পারসন সেটা অ্যাভেল করি। তাতেও ওনারা জানিয়ে দিয়েছিলেন কিছু কিছু কারণবশত আমরা সমস্ত পশু পাখি দেখতে পারবো না। এক হলো অনেকটা সন্ধে হয়ে গেছে, আর দুই এখন কিছু কিছু জায়গা বারণ আছে যাওয়া, যেমন সিংহ দেখতে পাবো না এবং টুকটাক আরও কিছু পশু পাখি। নন্দনকানন ঘোরা শেষ হতে হতে
অনেকটাই সন্ধে গড়িয়ে এসেছিল, তাই আমরা এবার ঠিক করলাম আমাদের হোটেল ফিরতে হবে। আর হোটেল ফেরার আগে আমাদের প্ল্যানই ছিল মার্কেট থেকে কিছু শপিং করব বাড়ির জন্যে। তাই যথারীতি তাড়াতাড়ি ফিরে কিছুক্ষণ সমুদ্র উপভোগ করে তারপর একটু শপিং সেরে চা খেয়ে আমরা হোটেলে ঢুকলাম আবারও ফ্রেশ হতে। চায়ের সাথে সাথে ওনাদের রেকমেন্ডেড একটি স্পেশালিটি কেকও খেয়েছিলাম এবং জিনিসপত্র কিনে ফেরার সময় ওনাদের স্পেশাল রসগোল্লাও ট্রাই করেছিলাম। যদিও আমার একটু বেশি মিষ্টি লেগেছিল, কিন্তু এমনি ভালো। হোটেলে ফিরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে আমরা ঠিক করলাম মিকিস রেস্টুরেন্টের লনে বসে ডিনার সারতে সারতে সুন্দর সি ভিউটা এনজয় করব। এবং আমরা তাই করলাম, তাই অর্ডার দিয়ে দিলাম ওদের ফেমাস কুল্লার পিৎজা, যেটা অদ্ভুতভাবে আমি কলকাতায় এর আগে কোনোদিন ট্রাই করিনি। প্রথমবার পুরী গিয়ে ট্রাই করলাম, তাও মিকিস রেস্টুরেন্টে। এবং সাথে ছিল এগ চিকেন চাউমিন, যেটা আমার খুবই ভালো লেগেছিল আগের দিনই খেয়ে। আগের দিন তো ওনাদের থেকেই আমরা চিকেন চাউমিন ট্রাই করেছিলাম আর কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম, খুবই ভালো ছিল চাউমিনটা। ডিনার সারতে সারতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা তাই সমুদ্রের ধারে বসে অনেক রাত অবধি গল্পগুজব করলাম, একটু লেট নাইট ওয়াকও করলাম। খুব ভালো লাগবে স্বর্গদ্বারের এই রাস্তায় হাঁটতে, অনেকটা রাত করেও যথেষ্টই সেফ ফিল হয়। এবং লেমন টি খেয়ে তারপর হোটেলে ঢুকে পড়লাম। আর হ্যাঁ, আমরা যখন মার্কেটে গেছিলাম অবশ্যই আমরা কাকাতুয়া এবং গাঙ্গুরাম, মেন যে গাঙ্গুরামটা, আপনারা যদি জানতে চান মেন গাঙ্গুরাম কোথায় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ডিটেলস বুঝিয়ে দেবো। দুটোর থেকেই আমরা খাজা নিয়ে এসেছিলাম। 30 তারিখ সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ এই দিন সানরাইজটা মিস করলে আর চলে না। যথারীতি আমরা টাইমের অনেক আগে পৌঁছে যাই এবং গরম গরম চা অর্ডার করে চা সাথে ভেজিটেবল দেওয়া ম্যাগি আর ওনাদের ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গাড়া খেতে খেতে সানরাইজের ভিউটা এনজয় করি। এই দিনই আমাদের ফেরার কথা এবং একটু বাদেই আমরা ব্যাগ গুছিয়ে ফিরে আসা তোড়জোড় করি। ব্যাগ গোছানোর পরেও আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই জন্যে আমরা দেখলাম সেই প্রচণ্ড ট্রেন্ডিং এবং ভাইরাল বিচ পুরীর নীলাদ্রি বিচ আমাদের হোটেল থেকে খুব একটা দূরে নয়। তাই আমরা ঠিক করলাম ওখানেই একটু ঘুরে আসি এবং কিছু ইনস্টাওয়ার্দি ফটোস তুলি। সত্যি বিচটায় যাওয়াটা আমাদের খুব ভালো ডিসিশন ছিল। আমাদের বন্ধুরা যেতে চায়নি, ওদের তখনও ব্রেকফাস্ট বাকি ছিল, তাই আমরাই ঘুরে এলাম ওই বিচ থেকে। এবং ওয়ার্থ ইট, অবশ্যই যাবেন। আমাদের হোটেল থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে ছিল, তাই আমাদের পক্ষে ওখানে টোটো করে পৌঁছানোটা খুব একটা ডিফিকাল্ট ছিল না। এই বিচটা যথেষ্ট ক্লিন, এক প্রকার বলতে পারেন চন্দ্রভাগা বিচের থেকেও বেশি ক্লিন। এবং এখানে যত ওয়েস্ট মেটেরিয়াল এবং লাগবে না এরকম কিছু এক্সট্রা জিনিসপত্র এসব দিয়ে নানান রকমের স্কাল্পচার করা, আমার যেটা খুব ভালো লেগেছে। আমি ওখানে প্রচুর প্রচুর ফটো তুলেছি, অবশ্যই সেটা আপনারা দেখছেন। এই সবের পরেও আমাদের হাতে যথেষ্ট সময় ছিল, আমরা ফিরে ব্যাগ নিয়ে রেডি ছিলাম এবং তারপর আমরা আমাদের হোটেলকে টাটা বাই বাই বলে আমাদের পুরী ট্রিপ এন্ড করার জন্যে টোটোয় উঠে আমাদের 10:25 ধৌলি এক্সপ্রেস ধরতে চলে যাই পুরী স্টেশন। আমাদের পক্ষে অত সকালে লাঞ্চ নেওয়া অসুবিধাজনক ছিল, সেই কারণে আমরা ওখানেরই প্যান্ট্রি কার থেকে কিছু খাবার এবং দই কিনে খাই এবং বাকি জার্নিটা মজা করে ম্যাজিক শো দেখতে দেখতে হাওড়ায় ফিরে আসি। আর সাথে নিয়ে আসি অনেকই সুন্দর সুন্দর স্মৃতি এবং সাথে অল্প কিছুটা তিক্ত স্মৃতি, যেটা আমাদের হোটেল নিয়ে হয়েছিল শুরুতে। কিন্তু সব কিছু থেকেই একটা শিক্ষা পাওয়া যায়, এই ভুল আপনারাও করবেন না আর আমরাও ভবিষ্যতে হয়তো আর করব না, তাই সতর্ক হয়ে গেলাম। পুরীর মেন মার্কেট থেকে আমার সি বিচের ধারের মার্কেটের জিনিসপত্র অনেকটা বেশি সস্তা লেগেছে এবং মানুষজনের ব্যবহারও সেখানে অনেকটা বেশি ভালো। অলরেডি ওনারা অনেক ডিসকাউন্টেই জিনিস দেয়, তাই খুব একটা ডিসকাউন্ট চাইতে লাগে না, আপনারাও না চাইলেই ভালো। তাতেই ওনারা এতই মিষ্টি ব্যবহার, নিজের থেকেই আমাকে টুকটাক ফ্রি গিফটও দিয়েছেন। তাই হোটেলের ইনসিডেন্টটা বাদ দিলে আমাদের ওভারঅল অভিজ্ঞতা
এবং কি বলবো, আমাদের ভগবানের যে দর্শন হলো, জগন্নাথ দেবের দর্শন, এই সব মিলিয়ে আমাদের খুবই ভালো কাটলো এই কটা দিন। আবার খুব শীঘ্রই যেতে চাই, আমাদের সাথে থাকবে।